এদেশে ক্রেডিট ছাড়া আপনি কিছুই করতে পারেন না, শুধু বাড়ি না, ইভেন আপনি একটা গাড়ি কিনতে গেলেও আপনার ক্রেডিট স্কোরের দরকার হবে। ক্রেডিট ভেরি ইম্পর্টেন্ট, ক্রেডিট ছাড়া আপনি মোটামুটি পঙ্গু। আপনার অ্যাবিলিটি টু রিপে এবং ডেট টু ইনকাম, এইগুলো আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী ওরা জাজ করার পর আপনাকে লোনটা ডিসবার্স করে থাকে। যে কোনো কারণে হোক আমি ক্রেডিট কার্ড ইউজ করি, ডেবিট কার্ড ইউজ করি, সেক্ষেত্রে কি ডেবিট কার্ড দিয়ে যে সমস্ত কাজগুলো আমি করি, এই ডেবিট কার্ডের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে কি আমার ক্রেডিট স্কোর বাড়ানোর সুযোগ আছে কিনা বা সেই সুযোগ দেয় কিনা? আপনার ইনকাম, আপনার ক্রেডিট স্কোর এবং আপনার ডাউন পেমেন্ট, এই তিনটা জিনিসের উপর বেস করে আপনাকে একটা বাজেট দিবেন। এই বাজেটটা হতে পারে 800,000, 900,000। রিয়েল এস্টেটের বাসায় এই 800,000 বা 900,000 যে বাজেটটি লেন্ডার আপনাকে দিয়েছেন, আমরা এটাকে প্রি অ্যাপ্রুভাল বলি। আমি একটি বাড়ি কিনতে চাই, কিন্তু এই চাওয়াটাই শেষ নয়, এখানে চাইলাম আর হয়ে গেল তা নয়। তো এই বাড়ি কেনার ক্ষেত্রে যে আমেরিকার বিশেষ করে বা আমাদের এই নিউ ইয়র্ক সিটিতে প্রথম স্টেপ বা ধাপ কোনটি? প্রি অ্যাপ্রুভাল। এখানে একটি ব্যাপার আছে, প্রি অ্যাপ্রুভালের একটি ব্যাপার আছে। সেই প্রি অ্যাপ্রুভাল বলতে বা আমরা কি বুঝি, এই বিষয়টি যদি আপনি পরিষ্কার করেন। থ্যাংক ইউ রানা ভাই। বাড়ি কেনার প্রথম ধাপ হলো প্রি অ্যাপ্রুভাল। এখন প্রি অ্যাপ্রুভাল জিনিসটা কি? প্রি অ্যাপ্রুভাল হলো লেন্ডার আপনার ইনকাম, আপনার ক্রেডিট স্কোর এবং আপনার ডাউন পেমেন্ট, এই তিনটা জিনিসের উপর বেস করে আপনাকে একটা বাজেট দিবেন। এই বাজেটটা হতে পারে 800,000, 900,000। রিয়েল এস্টেটের বাসায় এই 800,000 বা 900,000 যে বাজেটটি লেন্ডার আপনাকে দিয়েছেন, আমরা এটাকে প্রি অ্যাপ্রুভাল বলি। থ্যাংক ইউ। তো এটা কি শুধুমাত্র প্রি অ্যাপ্রুভালের মধ্যে তিনটা বিষয়, মানে বাজেটের যে কথাটা বললেন, এই প্রি অ্যাপ্রুভাল হওয়ার পরে আমরা দেখলাম যে প্রি অ্যাপ্রুভাল লেটারটা আমরা পেলাম, তো এক্ষেত্রে যে টোটাল লোন অ্যামাউন্ট, খালি যেহেতু এখানে নিউ ইয়র্ক সিটিতে যদি আমরা বলি, এটা বাড়ি কেনা মানেই হচ্ছে $1 মিলিয়ন নিচে নয়, রাইট, এর উপরে তো অনেক। এবং $1 মিলিয়ন যে বাড়িটি আমরা কিনবো, সেটি হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পছন্দ হয় না, কিন্তু তারপরও কিনতে হয় কারণ অর্থের সংকট থাকে। তাহলে সেক্ষেত্রে এই প্রি অ্যাপ্রুভাল লেটারের টোটাল লোন অ্যামাউন্ট, যেমন এখানে লোন নিয়ে বাড়ি কেনাটা অনেক সহজ, তো এই লোন অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট রেট যেটা হচ্ছে সেটা কিসের উপর নির্ভর করে? থ্যাংক ইউ রানা ভাই। প্রি অ্যাপ্রুভালে টোটাল লোন অ্যামাউন্ট বেস করে আপনার হাউজহোল্ড ইনকাম কত। যার হাউজহোল্ড ইনকাম যত বেশি সে তত বড় লোন পাবে। অর্থাৎ আপনার হাউজহোল্ড ইনকাম যদি 100,000 হয়, তাহলে আপনি লোন পাবেন সে 600,000। আপনার হাউজহোল্ড ইনকাম যদি $150,000 হয়, তাহলে আপনি লোন পাবেন 800,000। অর্থাৎ যে যত বেশি হাউজহোল্ড ইনকাম সে তত বেশি লোন পাবে। তা আমার মতো গরিব মানুষ যারা আছে, যাদের এত ইনকাম নয়, একেবারে হ্যান্ড টু মাউথ, তারা কি তাহলে বাড়ি কিনতে পারবো না? তাহলে এক্ষেত্রে কি আমাদের লোন পাওয়ার কোনো সুযোগ নেই? ডেফিনেটলি আছে। আপনি আপনার অ্যাফোর্ডেবিলিটির উপর বেস করে নিউ ইয়র্কের, দেখুন ঢাকা শহরে যেরকম আমরা কেউ থাকতাম গুলশানে, কেউ বনানীতে, কেউ আমরা মিরপুরে থাকতাম, এইখানেও আপনার এরিয়া বেস, আপনার অ্যাফোর্ডেবিলিটির উপর বেস করে বিভিন্ন এলাকার আপনার অ্যাফোর্ডেবল বাড়ি আছে। বেসড অন আপনার হাউজহোল্ড ইনকাম আপনি লেন্ডারদের থেকে লোন পাবেন, ভেরি ইজি। আরেকটা জিনিস আপনি কোশ্চেনটা করছিলেন, ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি দর্শকদেরও বলতেছি আপনারা একটু কেয়ারফুলি শুনবেন। রানা ভাই আরেকটা কোশ্চেন করছে যে ইন্টারেস্ট রেট। আমি সেবার আবার বলতে চাচ্ছিলাম যে ইন্টারেস্ট রেটটা কিসের উপর নির্ভর করে? কারণ আমাদের এখানে দেখি যে ইন্টারেস্ট রেট প্রতি মাসেই বলা যায় চেঞ্জ হয়, অনেক সময় অনেক ক্ষেত্রে কখনো বাড়ে কখনো কমে ইত্যাদি ইত্যাদি। এই ইন্টারেস্ট রেটটা কিসের উপর নির্ভর করে? ইন্টারেস্ট রেটটা মেইনলি নির্ভর করে আপনার ক্রেডিট স্কোরের উপর। যার যত ভালো ক্রেডিট স্কোর তার ইন্টারেস্ট রেট তত কম। হ্যাঁ, তবে এখানে আরো কিছু জিনিস ইন্টারেস্ট রেটের উপরে খুব প্রভাব বিস্তার করে। এটা হলো অ্যাবিলিটি টু রিপে, অর্থাৎ আপনি যে লোনটা নিচ্ছেন এইটা যে রিপে করবেন, এটার অ্যাবিলিটি আপনার কতটুকু, আপনার সক্ষমতা কতটুকু। আবার অনেক সময় লেন্ডার আরেকটা জিনিস দেখে, ডিটিআই, ডেট টু ইনকাম, আপনার ইনকামের তুলনায় আপনার ডেপ্থ কত আছে। এই দুটা জিনিসও প্রভাব বিস্তার করে। তবে মেইনলি ক্রেডিট স্কোর যত ভালো হয় আপনার ইন্টারেস্ট রেট তত কম হয়। আমার কারো যদি ক্রেডিট স্কোর কম হয় বা খারাপ থাকে কোনো কারণে, যে কোনো কারণেই হোক, তাহলে আমাদের ফেডারেল রিজার্ভ থেকে যে রেটটা নির্ধারণ করে দেওয়া হয় ব্যাংকগুলোতে, বাংলাদেশে যদি আমরা বলি, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকে বলে দেয় যে তোমাদের রেট হচ্ছে এই, তার মধ্যে অন্যান্য সব ব্যাংকই সীমাবদ্ধ থাকে। কিন্তু তাহলে
এক্ষেত্রে তো আমরা জানি যে এখানেও একটা ইন্টারেস্ট রেট ধরা আছে, বর্তমানে ইনফ্লেশনের বাজারে এক ধরনের রেট আছে। তাইলে সেখান থেকে কি ক্রেডিট স্কোর ভালো হলে ওই ফেডারেল রিজার্ভের যে নির্দেশনা সেটার বাইরে যে ব্যাংক থেকে বা যে আর্থিক প্রতিষ্ঠান থেকে আমি লোন নেব সেখান থেকেও কি সুযোগ, মানে কম পাওয়ার সুযোগ আছে? ডেফিনেটলি আছে। ফেডারেল রিজার্ভ নীতি তো ডেফিনেটলি বড় ধরনের প্রভাব বিস্তার করে। এর সঙ্গে সঙ্গে আরো কিছু ক্রাইটেরিয়া আমরা যেটা বললাম যে আপনার অ্যাবিলিটি টু রিপে এবং ডেট টু ইনকাম, এইগুলো আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী ওরা জাজ করার পর আপনাকে লোনটা ডিসবার্স করে থাকে। তো এই লোন নেওয়ার ক্ষেত্রে তো কি ঝামেলা কেমন আছে, কি রকম লোন পাওয়ার ক্ষেত্রে আমাকে কি কি করতে হবে? সে আমি একটি বাড়ি পছন্দ করলাম, প্রি অ্যাপ্রুভাল হয়ে গেল, অনেক কিছু সবকিছুই হয়ে গেল, ইন্সপেকশন হয়ে গেল, ছোটখাটো ত্রুটি বিচ্যুতি যেগুলো ছিল সেগুলো সব ঠিকঠাক করে দিল, আমরা কন্ট্রাক্ট সাইন করলাম। তো এই লোনটা পাওয়ার ক্ষেত্রে আমাকে কি কি করতে হবে? লোনটা পাওয়ার ক্ষেত্রে আপনি তো প্রথমেই পি অ্যাপ্রুভাল পেলেন। পি অ্যাপ্রুভাল পাওয়ার পরে এটার উপর বেস করে আমরা বাড়ি দেখি, বাড়ি দেখা কন্ট্রাক্ট হয়ে গেলে বাড়ি যদি পছন্দ হয়ে যায় আমরা কন্ট্রাক্ট এক্সিকিউট করে ফেলি। কন্ট্রাক্ট এক্সিকিউটের পরে আসে যে আমরা লেন্ডারকে বলি হ্যাঁ ঠিক আছে আমার লোনটার কি অবস্থা। তখন আমরা লেন্ডার অনেক সময় আপনাকে জিজ্ঞেস করে যে আপনার পে স্টাফ আমাকে প্রোভাইড করেন, ইনকাম ভেরিফিকেশন, আপনার জব ভেরিফিকেশন, এই জিনিসগুলো করে। এই জিনিসগুলো জব এবং ইনকাম ভেরিফিকেশনটা হয়ে গেলে নর্মালি ওরা খুব বেশি সময় নেয় না, আপনাকে সিটিজি ক্লিয়ার টু ক্লোজ নামে একটা প্রোভাইড করে, তখনই আমরা অ্যাটর্নিদের সাথে বসে ক্লোজিং ডেট ফিক্স করে ফেলি। তো সেরকম ক্ষেত্রে সে মানে লোন নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে যেমন আমাদের দেশে একটা লোন নেওয়ার ক্ষেত্রে একটা বিশাল প্রক্রিয়া অবলম্বন করতে এবং সময় নেয় অনেক, এক্ষেত্রে এখানে সময়টা কেমন লাগতে পারে? এইখানে আপনি যদি খুব ভালো রিয়েলটারের সাথে কাজ করেন এবং জানা প্রফেশনাল মর্গেজ ব্রোকারদের সাথে কাজ করেন অথবা মর্গেজ ব্যাংকারদের সাথে, ইজ 1 2 3, নট আমাদের দেশের মতো অত জটিলতা এখানে নেই, খুব সহজে আপনি পেয়ে যাবেন। তো আপনি এই আলোচনার ক্ষেত্রে ক্রেডিট স্কোরের কথা বলেছেন, এটা আলোচনার মধ্যে দিয়ে আপনি বললেন ক্রেডিট স্কোর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এ দেশের আর্থিক লেনদেনের ক্ষেত্রে, সুবিধা পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে লোন পাওয়ার ক্ষেত্রে, বাড়ি কেনার ক্ষেত্রে, যে কোনো ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে ক্রেডিট স্কোরের কথা বললে তো এই ক্রেডিট স্কোর কারা রেকর্ড করেন এবং এই ক্রেডিট যে বিল্ড আপ যদি আমার কম থাকে, যে আপনি বললেন যে কম থাকলেই বেড়ে যায়, কম আছে কিন্তু এটাকে বিল্ড আপ বা বাড়াবো আমি কিভাবে? থ্যাংক ইউ রানা ভাই। আমাদের বাংলাদেশে ক্রেডিট রেকর্ড করতেন ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, সিআইবি রিপোর্ট নিলে আমরা সব পেয়ে যেতাম। বাংলাদেশ ব্যাংক থেকে সিআইবি রিপোর্ট নিলে আমরা সব ওর হিস্ট্রি পেয়ে যেতাম। বাট এখানে সরকার 3টা ইনস্টিটিউশনকে লাইসেন্স দিয়েছেন যে ক্রেডিট স্কোর রেকর্ড করার জন্য। এটা হলো একটা হলো ইকুইপ্যাক্স, একটা হলো এক্সপিরিয়ান, আর একটা হলো ট্রান্সইন্ডিয়ান। এরা ক্রেডিট রেকর্ড করে যখনই রেন্ডারদের কোনো রিকোয়ারমেন্টস থাকে, রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা ডাটা প্রোভাইড করে। আর ক্রেডিট স্কোর কিভাবে বিল্ড করবেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স এবং আমার মনে হয় আপনারা কেয়ারফুলি শুনবেন। এদেশে ক্রেডিট ছাড়া আপনি কিছুই করতে পারেন না, শুধু বাড়ি না, ইভেন আপনি এটা গাড়ি কিনতে গেলেও আপনার ক্রেডিট স্কোরের দরকার হবে। ক্রেডিট ভেরি ইম্পর্টেন্ট, ক্রেডিট ছাড়া আপনি মোটামুটি পঙ্গু। সো ক্রেডিট এর উপর আপনাকে জোর দিতে হবে। এখন কিভাবে ক্রেডিট বিল্ড আপ করবো? প্রথমত আপনাকে ব্যাংকে যাবেন, যায়া আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, ওপেন করে আপনি ক্রেডিট কার্ড ইউজ করা শুরু করবেন টাকা জমাতে। এখন অনেক সময় যারা নিউ ইমিগ্রেন্ট হয়ে থাকে তখন ব্যাংক মনে করে ও তো কোনো ক্রেডিট রেকর্ড নাই, দেশে নতুন আসছে, তখন আপনাকে দেখা যাবে ক্রেডিট কার্ড দিবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সিকিউরড ক্রেডিট কার্ড ইউজ করবেন। হ্যাঁ, সিকিউরড ক্রেডিট কার্ডটা কি? সিকিউরড ক্রেডিট কার্ড হলো সমপরিমাণ অর্থ আপনি ব্যাংকে জমা দিয়ে ওই সমপরিমাণের লিমিটের আপনি একটা কার্ড ইউজ করবেন, তাহলে আপনার ক্রেডিট বিল্ড হতে থাকবে। এখন মনে করেন আপনি বললেন আমি নতুন আসছি, আমার তো আসলে সেই পরিমাণ যে $2000 দিয়ে একটা কার্ড নিব সেই পরিমাণ অর্থ আপনার নেই। তখন আপনি কি করবেন, আপনার ফ্যামিলির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো একজনের অথরাইজ ইউজার হিসেবে আপনি একটা ক্রেডিট কার্ড দিবেন। এই অথরাইজ ইউজার হিসেবে ক্রেডিট কার্ড নিয়েও কিন্তু আপনি আপনার ক্রেডিট কার্ড বিল্ড করবেন। এখানে ক্রেডিট কার্ডের বাইরে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হলো অনেক সময় আমরা এটাকে খুব গুরুত্ব দিই না, সেটা হলো আপনার যে পোস্টপেইড মোবাইল বিল এবং পোস্টপেইড ইন্টারনেট বিল, এই বিলটা অন টাইমে না দিলে আপনার ক্রেডিট স্কোরের উপরে অনেক সময় কি করে এফেক্ট করতে পারে। সো এই বিলগুলো আপনি অন টাইমে পরিশোধ করবেন ক্রেডিট বিল্ড আপের জন্য। থ্যাংক ইউ রানা ভাই। এগুলোই ক্রেডিট বিল্ড আপ করার উপায়। তো আপনি যে ক্রেডিট কার্ড মানে ক্রেডিট স্কোরটা বাড়ানোর জন্য ক্রেডিট কার্ডের কথা বললেন যে ক্রেডিট কার্ড ইউজ করতে হবে,
এবং প্রতিনিয়ত ক্রেডিট কার্ড যদি কেউ আমরা যারা নতুন আসি যদি কোনো কারণে না পাই সেক্ষেত্রে সিকিউরড ক্রেডিট কার্ডের কথা বললেন। এক্স্যাক্টলি। ধরুন আমি আছি এখানে অনেকদিন ধরেই আছি, আমার চাকরিও আছে, কিন্তু আমি যে কোনো কারণে হোক আমি ক্রেডিট কার্ড ইউজ করি, ডেবিট কার্ড ইউজ করি, সেক্ষেত্রে কি ডেবিট কার্ড দিয়ে যে সমস্ত কাজগুলো আমি করি এই ডেবিট কার্ডের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে কি আমার ক্রেডিট স্কোর বাড়ানোর সুযোগ আছে কিনা বা সেই সুযোগ দেয় কিনা? নো, এই দেশের লেন্ডারগুলা ধরে নেয় যে ক্রেডিট কার্ড জন্য যেরকম আপনি, অর্থাৎ আপনি একটা জিনিস ইউজ করে আপনি টাকা পেমেন্ট করছেন, তার মানে কি আপনার পে ব্যাক হ্যাবিট তৈরি করার জন্য ওরা ক্রেডিট কার্ড দেয়। ডেবিট কার্ড হলো আপনার মানি, লাইক আপনি ক্যাশ যেরকম ইউজ করতেছেন, ডেবিট কার্ড কিন্তু আপনি ক্যাশ ইউজ করছেন, কারো থেকে আপনি লোন নিয়ে তা ফেরত দেন নাই, ওরকম কোনো রেকর্ড তৈরি হয়নি। সো ডেবিট কার্ড অনেকটা ক্যাশ ইউজের মতো কাজ করে। ডেবিট কার্ড দিয়ে এই দেশে ক্রেডিট বিল্ড হয় না। ক্রেডিট বিল্ড করতে হলে আপনাকে ডেফিনেটলি ক্রেডিট ইউজ করতে হবে, ক্রেডিট কার্ড ইউজ করতে তো হবে। সেক্ষেত্রে তো যদি বলেন যে আমি হয়তো আমার ডেবিট কার্ড দিয়ে আমি বাজার করছি, সদাই করছি, আমার টাকা দিই, শুধু ক্যাশ না দিয়ে আমার কার্ডটা ইউজ করছি, তো আমি তো অনেক সময় যে উবার ব্যবহার করছি বা এটা ব্যবহার করছি সেখানেও তো আমার টাকাটা দিচ্ছি, তার সাথে লেনদেন হচ্ছে, তাহলে কেন হবে না? উবার কিন্তু Uber, Lyft। এগুলো সব প্রিপেইড, অর্থাৎ কোনোটাই আপনি বাকিতে করেন নাই। হ্যাঁ, তো বাকিতে না করলে আপনার ক্রেডিট বিল হবে না। ক্রেডিট ওরা দেখতে চায় যে আপনি কারো থেকে লোন নিয়েছেন, লোনটা ফেরত দিয়েছেন কিনা। সো এই ক্রেডিট বিল্ড আপের ক্ষেত্রে আপনাকে খুব নজর দিতে হবে, আপনার মানসিকতাকে যাচাই করে যে এই মানুষটিকে যে আমি লোন দিব সে যথাসময় লোনটা পরিশোধ করবে কিনা। এক্স্যাক্টলি রানা ভাই, ওরা এই জিনিসটাই দেখতে চায় যে আপনার এই যে পে ব্যাক হ্যাবিটটা তৈরি করার জন্য যে ও অন টাইমে পরিশোধ করছে কিনা, তাহলে আমি যে তার জন্য ইনভেস্ট করব আমার ইনভেস্টমেন্টটা সে অন টাইমে রিটার্ন দিবে কিনা, এই জিনিসটা দেখার জন্য ওরা এই এই এক্স্যাক্টলি আপনি যেটা বললেন সেই জিনিসটা চেক করে। তো সেক্ষেত্রে যদি আমি ক্যাশ টাকা দিয়ে বাড়ি কিনি তো কোনো অসুবিধা আছে? ক্যাশ টাকা দিয়ে বাড়ি কিনলে অসুবিধা নাই, তবে সেই ক্ষেত্রে আপনাকে অনেক সময় যদি আপনি 2 মাসের ভিতরে সে বাড়িটা কিনতেছেন যখন থেকে তার 2 মাস আগে যদি আপনি কোনো ক্যাশ টাকা আপনার অ্যাকাউন্টে জমা রাখেন, সেক্ষেত্রে ওরা সোর্স জানতে চায় যে এই টাকাটা আপনি কোথা থেকে, সোর্স অফ ইনকামটা কি ওরা দেখে, থেকে আসলে এই জিনিসটা চেক করে। আচ্ছা, কিন্তু যদি আমি ধরুন আসলাম, আসার সময় অল্প অল্প করে আমার টাকা বিল্ড আপ করলাম 5,000 10,000 করে মাসে মাসে ব্যাংকে রেখে, সপ্তাহে ব্যাংকে রেখে রেখে 3 বছর পরে 5 বছর পরে যদি যে একটা ভালো অ্যামাউন্ট হলো, অন্তত ডাউন পেমেন্ট দেওয়ার মতো একটা অ্যামাউন্ট হলো বা পুরো টাকাটাই দেওয়ার মতো অ্যামাউন্ট হলো, সেক্ষেত্রেও কি জিজ্ঞাসার প্রশ্নে পড়বো আমরা? না, সেক্ষেত্রে আপনার ওই যে বললাম 2 মাসের ভিতরে যদি আপনি কোনো ক্যাশ টাকা জমা না দেন, আগে 2 মাস আগে যদি কোনো টাকা জমা দিয়ে থাকে সেক্ষেত্রে ওরা কোনো কোশ্চেন করবে না। লুক লাইক আপনি ফাইন্যান্সের মধ্যে ইজিলি আপনি ডাউন পেমেন্ট দিয়ে ক্লোজিং টেবিলে বসে, ক্ষেত্রে তো আপনার লোনের ব্যাপারও নাই, খুব তাড়াতাড়ি আমরা ক্লোজিং করে ফেলতে পারি এবং আপনার স্বপ্নের চাবি আপনি খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাবেন। ইটস গুড। খুব ভালোভাবে উত্তরটা দিয়েছেন, কারণ এটি একটু জানা আমার খুবই দরকার ছিল। আমাদেরকে অনেকেই এই কথাগুলো বলে থাকেন। আমরা বায়ারের কথা বা যখন বাড়িটা পছন্দ করেন তখন কিসের উপর বেস করে বাড়ির অফারটা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই এই বিষয়গুলো আমরা সমস্যার সম্মুখীন, এই প্রশ্নটা আপনার কাছে থাকবে। তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার প্রশ্নটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। রানা ভাই, আমার 2টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি এত সুন্দরভাবে কিভাবে উপস্থাপনা করেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। থ্যাংক ইউ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রানা ভাই, আমার হঠাৎ করে একটা কৌতূহল হলো যে অনেক সময় দেখা যায় যে খালি প্লট বিক্রি হয়। জি। তো খালি প্লট নিয়ে এখন কিন্তু আপনার 1 তলা 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত মানে বিশাল বিশাল বিল্ডিং রেডিমেড পাওয়া যায়। জি। তো ওই বিল্ডিং কিনে আমি যদি সেই খালি প্লটে বিল্ডিংটা আমি স্থাপন করে আমি রেখে, আমি সেই ক্ষেত্রে কি আমি সিটি থেকে বা গভর্নমেন্ট থেকে আমি গ্যাসের কানেকশন, ইলেকট্রিসিটি কানেকশন নিয়ে আমি কি সেখানে থাকতে পারবো? আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য মির্জা মোহাম্মদ হোসেন। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। আপনার ওটা যদি রেসিডেন্সিয়াল এলাকা হয়ে থাকে অথবা আপনার রেসিডেন্সিয়ালের সুযোগ থাকে, ডেফিনেটলি আপনি সিটি থেকে অ্যাপ্রুভাল নিয়ে আপনি আপনার স্বপ্নের বাড়িতে বা আপনার কমার্শিয়াল অ্যাপার্টমেন্টে অথবা কমার্শিয়াল বিল্ডিংয়ে অন্য রেন্টাল ইনকামের মতো আর যেরকম রেন্টাল দেওয়া যায় সেরকম আপনিও থাকতে পারবেন। এতে সিটি যদি অ্যাপ্রুভাল থাকে এবং ডিপার্টমেন্ট অফ বিল্ডিং থেকে যদি আপনাকে বসবাসের অনুমতি দিয়ে থাকে, তাহলে
তো সেক্ষেত্রে কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই। থ্যাংক আর ইউ। আশা করি প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি সেরকম বাড়ি যদি পান, বা নিশ্চয়ই পেয়েছেন বলে প্রশ্নটি করেছেন, আপনি সিটির অনুমোদন নিয়ে আপনি আপনি বাড়ি করতে পারেন, অসুবিধা নেই। আব্দুর রাকিব তিনি প্রশ্ন করেছেন, মজার একটি প্রশ্ন, আমি জানি না প্রশ্নটা বলাও ঠিক হবে কিনা, তারপর আমি মজার প্রশ্ন যেহেতু উনি করেছেন আমিও বলতে চাই। তিনি বলছেন, বউ থাকা সত্ত্বেও কি একা বাড়ি কেনা যাবে? আমেরিকার কথাই বলছে, হ্যাঁ, ডেফিনেটলি মানে আপনার, বউয়ের নামে না কিনে বা তাকে অংশ না দিয়ে। হ্যাঁ, কিন্তু আমেরিকান রুলটা তো সেরকম, আপনি বইয়ের নামে না কিনলেও বাই ল বউ কিন্তু এটার হাফ অফ দ্য 50% ওনারশিপ পেয়ে যায় অটোমেটিক্যালি। তো সুতরাং আব্দুর রকিব সাহেব, আপনি যদি বউয়ের, আমি বুঝতে পেরেছি আপনি বউকে বাদ দিয়ে বাড়ি কিনতে চান, কিন্তু সেক্ষেত্রে এখানকার বাই ল যেটা হচ্ছে, সেক্ষেত্রে আপনি বাড়ি কেনার সাথে সাথেই এই বাড়ির অর্ধেক মালিকানা অটোমেটিক্যালি আপনার স্ত্রীর নামেই হয়ে যাবে। সুতরাং আপনি এবার চিন্তা করুন আদৌ বাড়ি কিনবেন কিনা। তো আমাদের হাতেও সময় নেই, 2 মিনিটের মতো সময় আছে, কিন্তু অনেকগুলো প্রশ্নই আমার ছিল যেগুলো আমাদের হয়তো অন্যদিন আমরা আলোচনা করবো। তো শুধু এই প্রশ্নটাই রাখতেছে যে বায়ার যখন বাড়িটি পছন্দ করেন তখন তিনি কিসের উপর বেস করে বাড়ির অফারটা দেবেন? থ্যাংক ইউ রানা ভাই, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জন্য আমরা বলি বায়ারদেরকে যে রিয়েলটর হায়ার করেন। বায়ার যখন কোনো এলাকাতে একটা বাড়ি পছন্দ করেন, তখন আমরা ওই এলাকার 2, 4, 5 ব্লকের ভিতরে আমরা একটা কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করি আচ্ছা, লাইক কাইন্ড হাউসের উপর। লাইক কাইন্ড হাউসটা কি? সে মনে করেন আপনি যেই বাড়িটা পছন্দ করেছেন, এটা বেডরুম 3টা, বাথরুম 2টা, লিভিং ডাইনিং, ঠিক সেম ক্যাটাগরির একটা বাড়ি 2, 4, 5, 10 ব্লকের ভিতরে রিসেন্টলি কত টাকায় বিক্রি হয়েছে, অথবা রিসেন্টলি কন্ট্রাক্ট আউট হয়েছে কত টাকায়, এইটার উপরে আমরা একটা কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করে, আমাদের রিয়েল এস্টেটের ভাষায় আমরা বলি সিএমএ। এখানে কম্পারিজনটা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি 5 বেডের বাড়ির সাথে যদি 2 বেডের বাড়ি কম্পারিজন করেন হবে না, অর্থাৎ অ্যাপেল টু অ্যাপেল, অ্যাপেল টু অরেঞ্জ কম্পারিজন করলে হবে না। তখন আমরা যে সিএমএ করে যে প্রাইসটা পাই, আমরা ওই প্রাইসটাই আমরা বাইরেকে বলি যে এটা ফুট ইন করেন, এটাতে অফার করেন। বিকজ এইখানে রিয়েলটারের ভূমিকা, রিয়েলটারের কাছে অনেকগুলো টুলস থাকে যেটা দিয়ে তারা এই বাড়ির ভ্যালুটা বের করতে পারে। একজন নতুন বায়ার অথবা পুরাতন বায়ার হিসেবে অনেক সময় এটা ডিফিকাল্ট হয়ে যায়। থ্যাংক ইউ রানা ভাই। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে আমাদের হাতে সময় নেই, তা না হলে হয়তো আপনাদের যে আরো অনেকগুলি প্রশ্ন যেমন থাকতে পারতো। আমি একটু প্রশ্নগুলো শুধু বলে যাই যে ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনার সময় আমরা কি ফুল ক্যাশ দিয়ে কিনবো নাকি লোন নিয়ে ফিনান্স করব, কোনটা বেটার অপশন, এটা একটা প্রশ্ন আপনাদের আমাদের আছে। তারপরে ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য কোন ধরনের প্রপার্টি কিনলে ঠিক এই মুহূর্তে লাভজনক হবে, এটাও আপনাদের একটা প্রশ্ন থাকে। এবং ফার্স্ট টাইম হোম বায়ার যারা আছে তাদের অনেকেই অ্যাডভাইস বা পরামর্শ দিয়ে থাকেন যে অ্যাফোর্ডেবল হোম কিনুন। আসলে আমরা খুব, আমাদেরও জানতে ইচ্ছে করে যে অ্যাফোর্ডেবল হোম বলতে আসলে আমরা রিয়েলিটররা কি বুঝি, এই প্রশ্নটি অনেকের থাকে। এবং আর একটা প্রশ্ন থাকে যে আমি হয়তো 30 বছরের জন্য ফিক্সড রেটে মর্গেজ নিয়েছি, কিন্তু দেখা যায় কয়েক মাস পর পর ওনার মানে ব্যক্তির মর্গেজ ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়, কারণটা কি? এই ধরনের আরো কিছু সাধারণ প্রশ্ন আমাদের মনে থাকে। আশা করি এই প্রশ্নগুলো আজকে সময়ের অভাবে দিতে পারছি না। অন্য কোনো দিন মোহাম্মদ হোসেন সাহেব যদি আমাদের অনুষ্ঠানে আসেন তাহলে নিশ্চয়ই এই প্রশ্নগুলো আলোচনা করব। জনাব মোহাম্মদ হোসেন, আপনি আপনার সময়, আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আপনার বা আমাদের সকলের একটা বাড়ি কেনার ক্ষেত্রে সাধারণ জিজ্ঞাসা যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে স্বাদ এবং সাধ্যের মধ্যে আমেরিকায় আমরা কিভাবে নিজের একটা বাড়ি করতে পারি সে বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।